তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি তাসনিমে জান্নাত। অর্থে শুরুতেই শিরোনাম। সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা থাকলে ব্যর্থতার কারণ নেই সংসদে প্রধানমন্ত্রী। সাফল্য ব্যর্থতা বিবেচনার দায়িত্ব দিলেন জনগণকে। রাষ্ট্রপতি নির্বাচন 19শে ফেব্রুয়ারি, মনোনয়নপত্র জমা 12 তারিখ, ভোটার 343 জন। রোজায় কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের সতর্ক থাকার তাগিদ, গুরুত্ব বুঝে অর্থনৈতিক অঞ্চল তৈরির নির্দেশ। নিম্ন আয়ের মানুষদের পেনশনের চাঁদার একাংশ বহন করবে সরকার, সর্বজনীন পেনশন প্রক্রিয়া শুরু শিগগিরই। Saudi Extreme. Enjoy smooth speed. শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা নিয়ে কাজ করলে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাফল্য ব্যর্থতা বিবেচনার দায়িত্ব দিয়েছেন জনগণের ওপর। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম প্রধানমন্ত্রীর ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে এই উত্তর দেন প্রধানমন্ত্রী। বলেন, 14 বছরে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আরেক প্রশ্নের উত্তরে সরকার প্রধান জানান, 1971 সালের 25শে মার্চ পাকিস্তান বাহিনী ও তাদের দোসরদের নৃশংস হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি আদায়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি প্রস্তাব তোলা হয়েছে। সেটি পাশের জন্য বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এছাড়া বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃতকারীদের বিচার প্রশ্নে প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন তোলেন। বলেন, কাকে রেখে কার বিচার করব? সে সময় প্রায় সবাই মিথ্যা প্রচার করেছে, তবে এখন ইতিহাস বিকৃতির সুযোগ নেই বলেও জানান তিনি। কেউ পুলিশে যায়, পুলিশ ব্যারিস্টার কিন্তু পুলিশও আছে। 14 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের যে আমূল পরিবর্তন, সেটা হয়তো আমরা যারা একটু বয়োবৃদ্ধ তারা জানি, কিন্তু আজকের প্রজন্মের হয়তো 20 বছর বয়স যে সেও কিন্তু জানবে না, ঘটনা সেখানে না, বরং এটা অনেক আগের। কিন্তু আমরা সেই পরিবর্তনটা আনতে পেরেছি। সততা নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, একবার জনগণের কল্যাণে কি কাজ করতে হবে সেটা বিবেচনা করে যদি পদক্ষেপ নেওয়া যায়, তাহলে ব্যর্থ হব কেন? সেটাই তো বড় কথা, ব্যর্থ হব কেন? তবে আমি এটা জনগণের উপরে ছেড়ে দিই, কোথায় সাফল্য আর কোথায় ব্যর্থতা সেটা জনগণ করবে। রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে 19 ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই এবং প্রত্যাহারের সময় 12 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া 343 জনের ভোটার তালিকাও চূড়ান্ত করেছে ইসি। ভোট হবে ব্যালটে। সকালে আগারগাঁও তফসিল ঘোষণা এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 22তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার স্পিকারের সঙ্গে বৈঠকের পর বুধবার তফসিল ঘোষণা করেন সিইসি। ব্রিফিংয়ে জানান, নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা 12 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 13 আর তা প্রত্যাহার করা যাবে 14 ফেব্রুয়ারি। 19 ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট। 13 ফেব্রুয়ারি সোমবার স্ক্রুটিনি হবে। সকাল 10 ঘটিকা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত স্ক্রুটিনিটা চলবে। 14 ফেব্রুয়ারি 2023 সাল মঙ্গলবার অপরাহ্ন 4 ঘটিকা পূর্ব পর্যন্ত যে কেউ যদি উইলিং হন তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এছাড়া ইসির বৈঠকে চূড়ান্ত হয়েছে 343 জনের ভোটার তালিকা। বিএনপির 7 সদস্য পদত্যাগ করায় বাদ পড়েছে এই আসনগুলো, আর ভোট হবে ব্যালটে। যদি নির্বাচন একাধিক প্রার্থী থাকে অবশ্যই সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটা হয়ে থাকে হাউসে, এবং নির্বাচনটা পরিচালনা করে থাকেন আমাদের কর্মকর্তারা এবং প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচনকর্তা হিসেবে সভাপতিত্ব করবেন। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হয় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। এর পরবর্তী সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বললেন বাণিজ্য মন্ত্রী। আর কৃষিমন্ত্রী বললেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডিসিদের ভূমিকা রাখতে হবে। এদিকে স্মার্ট বাংলাদেশ গড়তে মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তারা এসব কথা বলেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। সম্মেলনে যোগ দিয়ে সালমান এফ রহমান জেলা প্রশাসকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মাঠ পর্যায়ে অবদান রাখার আহ্বান জানান। কৃষি খাতের উপরে কনসেন্ট্রেশন আর এবং স্মার্ট বাংলাদেশের উপরে কনসেন্ট্রেশন, এই দুটা যদি আমরা ভালোভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি কিন্তু কনফিডেন্ট আমরা উনি যে আমাদেরকে বলেছেন 41 সালে আমরা ডেভেলপ বাংলাদেশ এবং $12,000 মাথা পিছু হয়, এটা আমরা কিন্তু অ্যাচিভ করতে পারব। এদিকে সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রমজানের আগে বাজারে মনিটরিং জোরদার করতে জেলা প্রশাসকদের সতর্ক থাকার তাগিদ দেন। আপনারা সেটা খেয়াল রাখবেন যেন কেউ সুযোগ না নেয় আর শক্ত ব্যবস্থা নেবেন। রমজান মাস উপলক্ষে এইটুকু বলতে পেরেছি। আর যেটা বলেছি সেটা হলো যে ভোক্তাদের অধিকার সচেতন করবে, তারাও অ্যাওয়ার থাকে তারা কি পাওনা দিতে সেটা। সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত ডিসিদের ভূমিকা রাখার আহ্বান জানান। সিলেট এলাকায় অনেক অবহেলিত জমি আছে, বরিশাল জেলারও জমিতে অনেক সময় লবণাক্ততার সমস্যা আছে, পানির সমস্যা আছে, 60% জমিও আবাদ হয় না। এই সকল এলাকার জমিগুলো কিভাবে আবাদে নিয়ে আসা যায়। জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে রেকর্ড 19,25,000 টন চাল মজুদ রয়েছে, ফলে খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই। গ্লোবালি যে মার্কেট বৃদ্ধি আছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে 3 দিনের এ ডিসি সম্মেলন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিগগিরই শুরু হচ্ছে সর্বজনীন পেনশনের প্রক্রিয়া। মঙ্গলবার বিল পাশ হয়েছে, প্রজ্ঞাপন জারি হলেই গঠিত হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এরপর চালু হবে মাসিক চাঁদা সংগ্রহ কার্যক্রম। প্রথমে ঐচ্ছিক হলেও পরে সবাইকে বাধ্যতামূলক করা হবে। সংশ্লিষ্টরা জানান, অসচ্ছল এবং নিম্ন আয়ের নাগরিকের চাঁদার একটি অংশ বহন করবে সরকার। দেশের সব নাগরিককে পেনশনের আওতায় আনতে মঙ্গলবার সংসদে বিল পাশ হয়েছে। শিগগিরই গঠন করা হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এতে একজন নির্বাহী চেয়ারম্যান ও 4 জন সদস্য থাকবেন। এছাড়া 16 সদস্যের পরিচালনা পর্ষদে থাকছেন এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, সমাজ কল্যাণ সচিব, প্রবাসী কল্যাণ সচিব, এফবিসিসিআই ও এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি। পর্ষদের চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। জনগণের মৌলিক নিরাপত্তা, বিশেষ করে আর্থিক নিরাপত্তার জায়গাটা কোথায়, তো এখন আমার মনে হয় কি যে সেই প্রশ্নের কিন্তু একটা সমাধান আমরা পেয়েছি। এখন এটা সবচেয়ে ভালোভাবে যদি ইমপ্লিমেন্টেশন হয়, বিশেষ করে যে এই যে কত প্রপোর্শন কে দেবে, সরকার চাইলে আসলে যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বা যারা অসুবিধার মধ্যে আছেন তারা কিন্তু তাদের জন্য সরকার কোনো বিশেষ পদ্ধতিতে হয়তো অর্থায়নের ব্যবস্থা করতে পারেন। 18 থেকে 50 বছর বয়সী বাংলাদেশি নাগরিক যুক্ত হতে পারবে পেনশন স্কিমে। ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেয়া যাবে। কমপক্ষে টানা 10 বছর চাঁদা দিলে 60 বছর বয়স থেকে আজীবন প্রতি মাসে পেনশন পাবেন। কেউ 75 বছর বয়সের আগে মারা গেলে বাকি সময় নমিনি টাকা পাবেন। 10 বছর চাঁদা দেওয়ার আগে মারা গেলে মুনাফাসহ এককালীন টাকা পাবেন নমিনি। চাঁদাদাতা জমা অর্থের 50% পর্যন্ত ঋণ নিতে পারবেন। পেনশনের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে পাবেন গ্রাহকরা। পেনশনের চাঁদায় বিনিয়োগ হিসেবে কর রেয়াতও পাওয়া যাবে। পেনশন পেতে কোনো সমস্যা বা ভোগান্তি হলে সমাধান করবে কর্তৃপক্ষ। সবচেয়ে কম অসুবিধার মধ্যে থেকে যদি তারা এটা টাকাটা পায় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। এটার জন্য প্রয়োজনে মোবাইল ট্রান্সফারের মতো যদি অ্যাকাউন্ট ট্রান্সফারের ব্যবস্থা করা যায়, যে এখানে আসলে কোনো ডিজিটাল ছাড়া অন্য কোনো মাধ্যমে আসলে এটা হবে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো জনগণের যে হয়রানি সেটা অনেকটা কমে আসবে। পেনশন তহবিল পরিচালনায় এক বা একাধিক তফসিলি ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে। এই তহবিলের টাকা ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি সরকারি লাভজনক খাতে বিনিয়োগ করা হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি এখন পথহারা প্রতীকের মতো দিশেহারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজপথে খেলা শুরু হলে বিএনপির আন্দোলন ভেস্তে যাবে। বুধবার ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর বাকশাল গঠনের সমন্বয়ে গঠিত হয়েছিল
উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানও দরখাস্ত দিয়ে সেই বাকশালে যোগ দিয়েছিলেন। সরকারের উন্নয়নে জনগণ ভালো থাকলেও বিএনপি ভালো নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, এই কারণে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। বিএনপি এখন পথ হারা প্রতীকের মতো দিশেহারা। খেলা তো এখনো শুরু করিনি, মাত্র সূচনা। খেলা যখন হবে, কোথায় যাবে এই গণজোয়ার? বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ 10 দফা দাবিতে 4 ফেব্রুয়ারি রাজধানী সহ সব বিভাগে সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 10 দফা দাবি আদায় ও 25শে জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে নয়াপল্টনে বিএনপির এই কর্মসূচি। দলটির নেতারা দাবি করেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। সব রাজনৈতিক দল একজোট হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন সফল করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ এবং সর্বোপরি 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 4 ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী বিভাগীয় সদরে বিভাগীয় সমাবেশ। আজ থেকে খুলে দেওয়া হলো মেট্রো রেলের পল্লবী স্টেশন। 1 মাসের মধ্যে আরও 2টি নতুন স্টেশন এবং 26 মার্চের মধ্যে সবগুলোই খুলে দেওয়ার লক্ষ্য কর্তৃপক্ষের। মাথার উপর দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে মেট্রো রেল। এর দৃশ্য ঢাকাবাসীর জন্য বেশ চমকপ্রদ। মেট্রোতে ওঠার জন্য ভিড় করছেন শিশু থেকে বয়স্করাও। মিরপুরের পল্লবী শিশু শিক্ষার্থী কাজী আহমেদেরও আবদার ছিল মায়ের কাছে। অবশেষে সেই স্বপ্ন পূরণ। কেন আসছো? ট্রেনে চড়ার জন্য। বুধবার থেকে মেট্রো রেল স্টেশন চালু হলো পল্লবীতে। সেখান থেকে দিয়াবাড়ি হয়ে আবার পল্লবীতে আসা যাওয়ার পর উচ্ছ্বাসিত এই এলাকার যাত্রীরা। নতুন স্টেশন দেখতে এসেছি, ভালো লাগছে। আমি নিজেও খুব এক্সাইটেড। মেট্রো রেল, পদ্মা সেতু এগুলো আমাদের গর্বিত অর্জন। মেট্রো রেল চালুর পর 1 মাস হতে চললেও একে ঘিরে উত্তেজনা কমেনি বড়দেরও। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার বাইরে থেকে কেউ কেউ আসছেন মেট্রোর অভিজ্ঞতা নিতে। মেট্রো রেলে দেখার জন্য, এমনকি মেট্রো রেল চললাম, অনেক আনন্দ লাগলো। শুধু মেট্রো রেলের জন্য মানে খাগড়াছড়ি থেকে ঢাকা আসলাম। যে কত দূরে এগিয়ে গেছে বাংলাদেশ, সেটা এখন আমরা বুঝতে পারতেছি। সত্যি ভালো লাগছে। যাত্রীদের চাহিদা মাথায় রেখে মাসখানেকের মধ্যেই আরও 2টো নতুন স্টেশন যুক্ত হতে পারে বলছে ডিএমডিটিসিএল কর্তৃপক্ষ। ধাপে ধাপে আগামী 26 মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট 9টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হবে। মার্চ মাসের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আমরা তো আজকে চালু করলাম একটা স্টেশন, বাকি সবগুলো স্টেশন আমরা ইনশাল্লাহ চালু করতে সক্ষম হব। যাতায়াতকারীদের সুবিধার জন্য ট্রেনের সময়সূচি বদলে 30 মিনিট পিছিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে সকাল 8টার পরিবর্তে 8:30টায় ছাড়ছে ট্রেন, আর যাত্রী পরিবহন করছে দুপুর 12:30 পর্যন্ত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম টাকায় প্রাইভেট হাসপাতালের মতো সেবা মিলবে সরকারি হাসপাতালে। বহির্বিভাগে বিকেলেও বসবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কম টাকায় চিকিৎসক দেখানোর পাশাপাশি থাকবে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুরুতে পরীক্ষামূলকভাবে চালুর পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। দেশে সরকারি হাসপাতাল 600-র বেশি। এসব হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত। এরপর সরকারি হাসপাতালের চিকিৎসকদেরই বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করে দেখাতে হয় রোগীদের। তবে এবার সরকারি হাসপাতালেই দুপুর 2:30টার পরও রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। থাকবে পরীক্ষা নিরীক্ষার সুবিধাও। স্বাস্থ্য বিভাগের নেয়া এই উদ্যোগের ফলে প্রাইভেট হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ পাবেন রোগী। আর এজন্য দিতে হবে ন্যূনতম ফি। শুরু করলে দেখে দেখে যে কোথায় সমস্যা হয় সেই জায়গাটুকুতে সমস্যা সমাধান করা যাবে। এটার জন্য নিশ্চয়ই আমি যা বাইরে প্র্যাকটিস করি তার চেয়ে অবশ্যই এখানে সরকারি জায়গা যেহেতু, সেখানে অবশ্যই কম নেওয়া হবে দেশের জনগণের কথা চিন্তা করে। আমি সরকারি চাকরি করি সেই হিসাবে, বাট এখানে অবশ্যই যারা প্র্যাকটিস করবেন তাদেরও জন্য তারাও যেন মানে খুশি থাকে। দুপুরের পর সরকারি হাসপাতালগুলোতে অলস পড়ে থাকে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম।
বৈকালিক সেবা চালু হলে কমবে চিকিৎসা ব্যয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক নেতা ও বিশেষজ্ঞরা। সেবাকে কার্যকর করতে পরীক্ষামূলক চালুর পরামর্শ তাদের। ঢাকা শহরে 4টা মেডিকেল কলেজ আছে, আপনারা প্রথমে এটা করেন, তারপরে ডিস্ট্রিক্টে গিয়ে 2-4টে ডিস্ট্রিক্ট করেন, তারপরে আপনি উপজেলা 10টা 20টা করেন, দেখেন কেমন হয়। যদি ফেল করে আগাবেন না, যদি ফেল না করে তাহলে আপনারা আস্তে আস্তে পর্যায়ক্রমে পরবর্তী পর্যায়ে সবগুলোকে করবেন। বিশ্বের অনেক দেশেই এই ধরনের সেবা চালু আছে। দেশেও মার্চ মাস থেকে তা শুরু করতে যাচ্ছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 15 জন। একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 11টি ক্যাটাগরিতে এই বছর পুরস্কার পাচ্ছেন কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমেদ দুলাল, শিশু সাহিত্যে ধ্রুব এস, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় পাচ্ছেন মোহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞানে মোকাররম হোসেন। এছাড়া আত্মজীবনী স্মৃতিকথা ইখতিয়ার চৌধুরী এবং ফোকলোরে আব্দুল খালেক ও মোহাম্মদ আব্দুল জলিল পাচ্ছেন সাহিত্য পুরস্কার। অমর একুশে বইমেলা 2023-এর উদ্বোধন অনুষ্ঠানে এই পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ায় 2 বিচারকের অপসারণ দাবিতে আবারও আদালত বর্জন কর্মসূচিতে আইনজীবীরা। এ নিয়ে 4র্থ দফায় কর্মসূচি দিয়ে জেলা আইনজীবী সমিতি জানিয়েছে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত আদালতে যাবেন না তারা। এদিকে বিচারক আইনজীবী বিরোধের মীমাংসা না হওয়ায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। 1 মাস গড়াতে চললেও ব্রাহ্মণবাড়িয়ায় বিচারক ও আইনজীবীদের বিরোধের কোনো মীমাংসা হচ্ছে না। 2 বিচারকের অপসারণের দাবিতে মঙ্গলবার থেকে আবারও আদালত বর্জন কর্মসূচিতে আইনজীবীরা। নতুন কর্মসূচি অনুসারে আগামী 30 জানুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ, শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ফারুকের আদালত বর্জন করবেন আইনজীবীরা। এ নিয়ে 4র্থ দফা কর্মসূচি দেয়ায় এই 2 বিচারকের আদালতে অচল অবস্থায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। আমরা এসে ঘোরাঘুরি করে ভোটটা বন্ধের কারণে আমরা সঠিক বিচারগুলো পাচ্ছি না। সঠিক সময়ে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়ার জন্য আমার ছেলে মেয়েগুলো নিয়ে আমি খুবই কষ্ট করতেছি। আইনজীবী সমিতির অভিযোগ, জেলা জজ সহ 2 বিচারক তাদের সম্মানহানি করে বক্তব্য দিয়েছেন। বিচারকদের অপসারণের দাবি পূরণ না হওয়ায় আদালত বর্জনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী 30 তারিখ মধ্যে যদি সুরাহা না হয় তাহলে আগামী 30 তারিখে আমরা দুজনে আবার বসে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করব। জনভোগান্তি বিবেচনায় বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান সুশীল সমাজের প্রতিনিধিদের। আইনজীবী এবং বিচারকদের বিরোধের কারণে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে করে আমাদের হাজার হাজার সাধারণ মানুষ, দূর দূরান্তের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আমরা আশা করছি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করে এর সমাধান ঘটাবে। ঘটনার শুরু গত 1 ডিসেম্বর। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ মামলা দাখিলে যাওয়ার পর বিচারকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলেন আইনজীবীরা। পরে ঘোষণা দিয়ে 1 জানুয়ারি থেকে আদালত বর্জন শুরু করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তমরু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে তাণ্ডবের পর আরসা শূন্যরেখা ছেড়ে গেলেও ক্যাম্পের দখল নিয়েছে আরএসও। এতে 1 সপ্তাহ পরেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। এলাকা ছেড়েছেন বাংলাদেশিরাও। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসওর মধ্যে সংঘাতের জেরে পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্প। গোলাগুলি আর ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও উত্তাপ। নাইকংছড়ির তমরু সীমান্তের শূন্যরেখায় ক্যাম্পে থাকেন 4500-এরও বেশি রোহিঙ্গা। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও সদস্যদের মধ্যে সংঘর্ষের জেরেই জ্বালিয়ে দেওয়া হয় ক্যাম্প বলছেন বাসিন্দারা। আরসাকে কোণঠাসা করে ক্যাম্প দখল নেয়ার দাবি আরএসওর। আর শূন্যরেখায় 2 গ্রুপের বিরোধের জেরে অসহায় সাধারণ রোহিঙ্গারা। আরএসও প্রধান মোহাম্মদ আলম আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। তার সামনে বন্দুক ধরে কি যেন জিজ্ঞেস করেছে। আমি অনেক কানাকাটি করেছি আমার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ছেড়ে দেয়নি। আরএসও ও আরসা তারা সংঘর্ষে জড়িয়েছিল। তারা আমাদের 0 পয়েন্টে থাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে আমাদের ঘরবাড়ি সব পুড়ে গিয়েছে।
সীমান্তে উত্তেজনা অস্থিরতার কারণে আতঙ্কে দিন কাটছে এপারের বাসিন্দাদের। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি যারা এই গুমদুম তমব্রু সীমান্তে বসবাস করছে। দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আমাদের এই সীমান্তের বাংলাদেশি জনগণরা। স্কুল বন্ধ ওই সময়, কারণ যেহেতু নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তমব্রু প্রাথমিক বিদ্যালয় আছে, আপনার বাজুমনি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রশাসনের কড়া নজরদারির অভাবে রোহিঙ্গা সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে দাবি বিশিষ্টজনদের। আমাদের স্থানীয় সাথে বা প্রশাসনের সাথে খুব বেশি দাঁড়াতে পারবে না, কিন্তু কোনো দেখা যায় যে প্রশাসন আবার ডিলেটাল একটা অবস্থানে চলে গেছে, ওই ফাঁকে ওরা ঢুকে পড়ে। স্থানীয় প্রশাসন যাদের কর্তৃক নিয়ন্ত্রিত জেলা প্রশাসন কর্তৃক সঠিকভাবে বসে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হোক, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। সম্প্রতি দুই সন্ত্রাসী বাহিনীর সংঘাতের জেরে নিহত হন আরএসইউ নেতা মোহাম্মদ নবী। পুড়িয়ে দেওয়া হয়েছে 500-র বেশি ঘর। এদিকে সীমান্তের নিরাপত্তায় সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তুমব্রু, বান্দরবান। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে জার্মানিতে মামলা হয়েছে। জার্মানির ফেডারেল পাবলিক প্রসিকিউটর জেনারেলের কাছে মামলাটি করেছে মানবাধিকার গ্রুপ ফার্টিফাই রাইটস এবং মিয়ানমারের 16 নাগরিক। এতে জান্তা সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ সহ গণহত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় 2021 সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা বাহিনী, ক্ষমতা দখল করে দমনপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে 2017 সালে রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের বিষয়টিও মামলায় উঠে এসেছে। 2013 সাল থেকে 1000-এর বেশি নির্যাতিত মানুষের সাক্ষাৎকার এবং মিয়ানমার সেনাবাহিনীর ফাঁস হওয়ার রেকর্ডের ভিত্তিতে 215 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয় বলে জানিয়েছে ফোর্টিফাই রাইটস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্রটি প্রদর্শনীর উদ্যোগ নেয় কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। স্থগিত করা হয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস। এর আগে মঙ্গলবার এক আদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ক্যাম্পাসে অনুমোদন ছাড়া কোনো জমায়েতের সুযোগ নেই। বামপন্থী গ্রুপ ফেসবুকে মোদীকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী আয়োজনের ঘোষণা দিলে এই আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করতে গিয়ে বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। আইসিসি টি-20-র বর্ষসেরা ক্রিকেটার ভারতের সূর্যকুমার যাদব। গেল বছরের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই তারকা ব্যাটার। নারী ক্যাটাগরিতে বর্ষসেরা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা বুধবার বর্ষসেরা টি-20 ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। সেরার পুরস্কার জয়ে সূর্যকুমারের কাছে হেরেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারেন ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গেল বছরে 31টি টি-20 ম্যাচে প্রায় 47 গড়ে 1164 রান করেন সূর্যকুমার। 2 সেঞ্চুরির সাথে 9টি 50 তার। আন্তর্জাতিক টি-20তে এক বছরে 1000 রান করা দ্বিতীয় ক্রিকেটার সূর্যকুমার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। পরিশ্রম অধ্যাবসায়ে আরও পরিণত হয়ে 3 ফরম্যাটেই ধারাবাহিক হতে চান টাইগার অলরাউন্ডার। চাপমুক্ত থেকে তাই দায়িত্ব এবং প্রত্যাশা পূরণে সতর্ক মিরাজ। অভিষেক সেই 2016 সালে। এর মধ্যে প্রায় 5 বছর কাটিয়েছেন বোলার হিসেবে, তাও আবার সাদা পোশাকে বেশি। গেল বছরটা নিজেকে বদলে ফেলার, নিজেকে ব্যাটার হিসেবে সারা বিশ্বকে জানানোর। মিরাজ সফল হয়েছেন, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন ব্যাট হাতে কি করতে পারেন। তার জন্য বড় 2টা পুরস্কারও পেয়েছেন। আইসিসির ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন, আর বিসিবি 3 ফরম্যাটের চুক্তিতে ঢুকে গেছেন এই অলরাউন্ডার। আমার ফল্ট ছিল যে কিভাবে ইন্টারন্যাশনাল ব্যাটিং করতে হয়, এটাও আমার অনেক কনফিউজ ছিলাম। আমি অত ভালো স্টার্টও করিনি ব্যাটিংয়ে, বাট ডে বাই ডে যখন আমি ইন্টারন্যাশনাল খেললাম, প্লেয়ারদের সাথে কথা বললাম, কোচদের সাথে কথা বললাম কিভাবে খেলতে হবে এবং ব্যাটিং নিয়ে কাজ করলাম, ইমপ্রুভ করলাম। দেন তারপরে আস্তে আস্তে আইডিয়া হলো কিভাবে আমি ইন্টারন্যাশনালে কিভাবে বোলারদের ফেস করব। মিরাজ বড় দলগুলোর নজরে চলে এসেছেন। বিচার বিশ্লেষণ করে দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করবে বোলাররা। দায়িত্ব প্রত্যাশা বেড়ে যাওয়ায় সতর্ক থাকছেন মিরাজ।
সো এটা ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। আমি এক জায়গায় যদি থেমে থাকি তাহলে আমি এক জায়গায় স্টিক হয়ে যাব, তখন উপরে যেতে পারবো না। আমার যে লক্ষ্য আছে সেখানে আমি থেমে যাব। সো এটা হ্যাপি হওয়ার কোনো কিছু নয়, এটা একটা অ্যাচিভমেন্ট, বাট অ্যাচিভমেন্ট অনেক বাকি আছে আরও, ইনশাল্লাহ আমি মনে করি। 3 ফরম্যাটে সমান তালে পারফর্ম করা কঠিন, ইনজুরি আর ফর্ম ধরে রাখার চাপ বড় হয়ে দেখা দিতে পারে। বড় দলগুলোর প্লেয়াররাও হিমশিম খেয়ে যায়, ইনজুরিতে পড়ে, পারফরমেন্সের ওঠানামা হয়। আপনাকেও 3 ফরম্যাটে খেলানো হচ্ছে, আপনিও নিজেও খেলতে চান, সেই ক্ষেত্রে ইনজুরি মুক্ত রাখা, প্রেশারটা রিলিজ করে খেলা, সেটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা কঠিন, বা এই চ্যালেঞ্জটা নিতে মিরাজ কত প্রস্তুত আছে? অবভিয়াসলি 3 ফরম্যাট খেলা তো অনেক চ্যালেঞ্জের খেলা, কারণ এত বেশি খেলা সামনে, আমাদের তো ইনজুরির চান্স বেশি আছে, বাট ফিট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। সো আশা করছি যদি ফিট থাকতে পারি তাহলে পারফরমেন্স ভালো করার অপরচুনিটি বেশি থাকে। বিশ্বকাপের বছরে ব্যস্ততা রয়েছে বাংলাদেশের, তার আগে মিরাজের ফোকাস বিপিএলে। বাকি পথে দারুণ কিছু করে শিরোপা জিততে চান ফরচুন বরিশালের হয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ ক্যারাবাও কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, আর কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা লড়বে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। দ্য সিটি গ্রাউন্ডে ম্যান ইউনাইটেডের পরীক্ষা নিতে প্রস্তুত নটিংহ্যাম। রাশফোর্ড, ক্যাসেমিরোদের পারফরম্যান্স ধারাবাহিক। ইপিএলে সবশেষ টেবিল টপার আর্সেনালের কাছে হারলেও দারুণ খেলেছে টেন হাগের দল। গত বছর ডিসেম্বরে নটিংহ্যামকে 3-0 গোলে হারিয়েছিল ম্যান ইউ। এদিকে কোপা দেল। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।